সবার মতামতের ভিত্তিতেই জুলাই ঘোষণাপত্র, সর্বদলীয় বৈঠকে প্রধান উপদেষ্টা। আরও আলোচনা চায় রাজনৈতিক দলগুলো। দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়ার কাচের বোতল ঝুলিয়েছে বিএসএফ। সন্ধ্যার পর লাইট জ্বালিয়ে রাখায় আতঙ্কিত স্থানীয়রা। সময়, অর্থ দুইই বাঁচিয়েছে ঢাকা জয়দেবপুর কমিউটার ট্রেন। উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কর্মজীবীরা। এবং বরগুনা বাকেরগঞ্জ আঞ্চলিক রুটে অবাধে চলছে নিষিদ্ধ ভারী যান। সড়কে আগুন, সড়কে ভাঙন, উৎকোচের বিনিময়ে সবকিছু ম্যানেজ করার অভিযোগ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। জুলাই ঘোষণাপত্র প্রণয়নে আরও সময় চায় রাজনৈতিক দলগুলো, তবে এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। আর জামায়াত বলছে ঘোষণাপত্রের খসড়ায় ইসলামী মৌলিক বিষয় বাদ পড়েছে। তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, সবার মতামতের ভিত্তিতেই হবে জুলাই ঘোষণাপত্র। তবে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছেন, রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন মত থাকলেও কোনো দূরত্ব তৈরি হয়নি। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দল ও অন্য অংশীজনের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সভার সূচনা বক্তব্যে তিনি বলেন, সবার মত আর একতার ভিত্তিতে ঘোষণাপত্র দিতে চায় সরকার। আমাদের অনুভূতি এখনো সে চাঙ্গা আছে, আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে আছি এবং আপনারা দোয়া করবেন, আমি যতদিন আছি এই একতা নিয়েই থাকবো। আমাদেরকে সেই সাহসটা আপনারা দেন যখন আমি আপনাদের সঙ্গে একত্রে বসি। আজকে খুবই সাহসী মনে হচ্ছে আপনাদেরকে দেখে। সভা চলে 2 ঘন্টার মতো। পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন রাজনৈতিক দলগুলোর নেতারা। উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, এতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে যেন ফাটল না ধরে। আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের আসলে এই 5.5 মাস পরে কোনো প্রয়োজন ছিল কিনা, ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। জামাত সেক্রেটারি বলেন, ঘোষণাপত্র নিয়ে খুব বেশি তাড়াহুড়া সমীচীন হবে না। এমন একটা মূল্যবান দলিল তৈরির পেছনে কোনো অস্থিরতা, কোনো অসঙ্গতি, কোনো সমন্বয়হীনতার প্রয়োজন নেই। ধীর স্থিরভাবে আমাদের এই ঘোষণাপত্র প্রণয়নের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের এক্সচেঞ্জ অফ ভিউজ হওয়া দরকার, মত বিনিময় হওয়া দরকার। ঘোষণাপত্রের বিষয়ে একমত হলেও ধর্মের মৌলিক বিষয়গুলোর অন্তর্ভুক্তি চায় ইসলামী দলগুলো। ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন, যাতে করে এই ঘোষণাপত্র করতে গিয়ে অনৈক্য তৈরি না হয়। কিছু সংশোধনী সহ ঐক্যমত পোষণ করেছি। আরও আলোচনা এবং একটি জাতীয় কমিশন গঠনের দাবি জানায় কয়েকটি রাজনৈতিক দল। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অংশ হিসাবে ঠিক একইভাবে ঘোষণাপত্রটাও একত্রে আমাদের সবাইকে একমত হয়ে করা দরকার। জাতীয় কমিটি বা একটি জাতীয় কমিশন গঠন করতে হবে। সেই কমিশন প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে বসবে। এটা তাড়াহুড়া করে যেন প্রক্রিয়ায় যাতে কোনোভাবে এটা তৈরি না হয়। বৈঠক শেষে নিজেদের মতামত তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির নেতারাও। বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে আমাদের এই জুলাই ঘোষণাপত্র ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা আমাদের কিছু অবজারভেশন দিয়েছি ঘোষণাপত্রের বিষয়ে, সকল দলে কিছু অবজারভেশন দিয়েছে। ব্রিফিংয়ে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে দূরত্ব বাড়েনি, তবে আরও আলোচনা করতে হবে। এতে অনৈক্যের সুর দেখি না, বরং আরও সবাই মিলে সমন্বিতভাবে যেন কাজ করা যায়, সবার মতামত যেন সঠিকভাবে প্রতিফলিত হয়, সবাই যেন ফিল করে এই জুলাই গণঅভ্যুত্থান ঘোষণাপত্রের মালিকানা তারও আছে। বৈঠকে অংশ নেয়া অংশীজনরা জানান, এ নিয়ে দ্বিতীয় দফায় বৈঠক হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে অবৈধভাবে কাঁটাতার নির্মাণের পর এবার কাচের বোতল ঝুলিয়ে রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এছাড়া সন্ধ্যার পর সীমান্তে লাইট জ্বালিয়ে রাখায় আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামের বাসিন্দারা। সুমন খানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের সরকারপাড়া এলাকায় অবৈধভাবে 1.5 কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এখানেই শেষ নয়, কাঁটাতারে এবার কাচের বোতল ঝুলিয়ে দিয়েছে তারা। এ নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা সমালোচনা।
গত শুক্রবার বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দেয় বিজিবি। পরবর্তীতে উচ্চ পর্যায়ের বৈঠক না হওয়া পর্যন্ত শূন্যরেখায় এর কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এর কদিন পরেই কাঁটাতারে মদের খালি বোতল ঝোলানো শুরু করে বিএসএফ। পরে বিজিবি ঘটনাস্থলে গেলে সরে যায় তারা। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, যেহেতু ওরা 0 মিটারে ওরা বেড়াকাটা তারা দিয়েছে, যেটা হওয়ার কথা ছিল 0 এরিয়া থেকে 150 গজ ভিতরে। এতে থেকে বোঝা যায় যে ভারত চাচ্ছে যে বাংলাদেশের সাথে যাতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিজিবি বলছে শূন্যরেখায় দেওয়া কাঁটাতারের বেড়াই বিএসএফ বোতল ঝুলিয়েছে নিরাপত্তার জন্য। বেসিক্যালি এটা হচ্ছে আপনার ওই একটা প্রোটেকশন, এটা কোনো স্থাপনা বা কোনো নতুন কনস্ট্রাকশন কিছু না। এখানে একটা প্রিভেন্টিভ মেজার নিয়েছে, সো এটা আমরা বাঙালি বা আমাদের কেউ যেন এটা তুলে নিয়ে আসতে না পারে রাত্রের অন্ধকারে। এদিকে রাতে উচ্চ ক্ষমতার লাইট দিয়ে নজরদারি অব্যাহত রাখায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে গ্রামবাসীর মাঝে। আমরা তো খুবই আতঙ্কে আছি, কারণ তারের বেড়া দিচ্ছে, তারের বেড়া দেওয়ার পরে আপনার মনে করেন যে বোতল ঝুলাচ্ছে, বোতল ঝুলার পরে এখন যে কি করবে আর এটার কি উদ্দেশ্য? আফরিন পপি, মোহনা সংবাদ। সীমান্তের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুমন খান। সুমন, বাংলাদেশ ভারতে যে কাঁটাতারের বেড়া নিয়ে নতুন কি খবর আছে আপনার কাছে? বলছিলেন যে ভারতের যে নতুন কি তথ্য, এই তথ্যটা যদি আপনাকে দেই, যে গত 10 তারিখে কিন্তু আন্তর্জাতিক সীমান্ত রেখা লঙ্ঘন করে তারা কিন্তু একদম শূন্য রেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে ভারতীয় বিএসএফরা। কিন্তু সেখানে বাংলাদেশের বিজিবি যখন বাধা দেয়, তারা কিন্তু কাজ শেষ করে চলে যায়, ওই অবস্থায় রেখে চলে যায়। কিন্তু তারপরেও সিদ্ধান্ত হয়েছিল যে যতক্ষণ নাগাদ পর্যন্ত এটা কোনো সুরা না হবে ততক্ষণ পর্যন্ত তারা কাজ করবেন না। তারপর গত 5 দিন পর কিন্তু তারা আবার ওই 1.5 কিলোমিটার কাঁটাতারের বেড়ার উপর কিছু মাদকের বোতল ঝুলিয়ে দিয়েছে। এই মাদকের বোতল কেন ঝুলিয়ে দিল, এটা বিজিবি কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলে যেটা জেনেছি, যে এই মাদক এর যে বোতলগুলো কাঁটাতারের উপর ঝুলানো হয়েছে, সেটি দেখা যাচ্ছে যে এটা যদি বাংলাদেশি কোনো লোকজন সেটাকে স্পর্শ করে বা কোনো কিছু করে, তাহলে সেটা বেজে উঠবে এবং তারা সেটা বুঝতে পারবে। সেই সাথে কিন্তু তারা বিশেষ করে সিসিটিভি এবং যে ফ্লাড লাইট গুলো রাতের মধ্যে জ্বালিয়েছে, এতে করে কিন্তু সীমান্তবাসী কিন্তু আরো আতঙ্কে রয়েছে। এই আতঙ্কের মধ্য দিয়ে কিন্তু তাদের দিন রাত নির্ঘুম কাটাচ্ছে এই সীমান্ত পাড়ের মানুষ। বিজিবিরা কৃষকদের সঙ্গে, আমরা স্থানীয় কৃষক বা স্থানীয় এলাকাবাসীর সঙ্গে যেটি কথা বলেছি, তারা আরেকটি তথ্য দিয়েছে যে যদি এই কাঁচের বোতলে হাত দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে কোনো ক্রমে পাশ দিয়ে যাওয়া যায়, ওখান থেকে তারা তাদেরকে গুলি করে দিবে, এমনও তথ্য তারা দিয়েছে। এবং বিভিন্ন ভাবে তাদেরকে হয়রানি করার চেষ্টা করে তারা নিজেই বোতলগুলো ভেঙে বাংলাদেশের অভ্যন্তরে ফেলিয়ে দিচ্ছে এবং সেই সাথে তারা বাংলাদেশের লোকজনকে দুষছে যে তারাই নাকি এই ক্ষতিগুলো করতেছে। এরকম নানা মানে অজুহাত দিয়ে বাংলাদেশের লোকজনকে বিভিন্ন ভাবে তারা ওই টহলের সময় গালিগালাজ করছে। তবে আমি বিজিবি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি যে তারা শক্ত অবস্থানে রয়েছে, এখনো পর্যন্ত সীমানায় কোনো থমথমে অবস্থা নেই, তবে স্বাভাবিক রয়েছে, এমনটাই জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ। তবে এলাকাবাসী কিন্তু বারবার অভিযোগ করতেছে, তারা কিন্তু। সুমন, আপনাকে ধন্যবাদ। ঢাকা জয়দেবপুর রুটে নতুন কমিউটার ট্রেন কর্মজীবীদের সময় ও অর্থ দুটোই বাঁচিয়ে দিয়েছে। সড়কের দীর্ঘ যানজট এড়িয়ে সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারায় সরকারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। প্রাথমিক অবস্থায় যাত্রী সেবায় কিছু কমতি আছে স্বীকার করে সীমাবদ্ধতা কাটিয়ে মান বাড়ানোর চেষ্টা চলছে বলে জানান ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার। ঢাকা জয়দেবপুর কমিউটার ট্রেন নিয়ে ওবায়দুল হক মারুফের 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম কিস্তি। চাকরিজীবীদের কথা মাথায় রেখে গত 15 ডিসেম্বর চালু হয় ঢাকা জয়দেবপুর রুটে 4 জোড়া কমিউটার ট্রেন। ভোর 5টা 25 মিনিটে ঢাকা রেল স্টেশন ছেড়ে যাওয়ার কথা শিডিউলের দ্বিতীয় ট্রেন জয়দেবপুর কমিউটার 1-এর। ট্রেনটির কোনো বগি অনেকটা মেট্রো রেলের আদলে নির্মিত, আছে নারীদের জন্য আলাদা বগি। স্বল্প দূরত্বের এ যাত্রায় নির্বিঘ্নে ভ্রমণ করছেন যাত্রীরা। বসারও সুবিধা আছে, আবার দাঁড়ায় থাকার মতনও যথেষ্ট প্লেস আছে, যেটা দেখা গেছে যে নারী পুরুষ সবাই একত্রে দাঁড়ায় থাকতে পারবে, যা অন্যান্য ট্রেনে এই সুবিধাটা নাই। যাতায়াত করে যাইতে হয়, দাঁড়ায় যাইতে হয়, আমরা এখানে সিট নিয়ে যাচ্ছি।
20 মিনিট দেরিতে ছাড়া ট্রেনটি জয়দেবপুর স্টেশনে পৌঁছায় 6:30টার দিকে। ততক্ষণে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সকালের প্রথম ট্রেন। টাইম দেওয়া ছিল 6:30টায়, বাট এখন স্টিল হচ্ছে আপনার 7:15 বেজে গেছে, এখনো কিন্তু এটা ছাড়েনি। তো আমাদের কিন্তু সেই উপকারটা হলো না। দ্বিতীয় ট্রেনের টাইমও পার হয়ে গেছে, সো আলটিমেটলি আমরা অফিস টাইমটা মিস করব। সরকারি বেসরকারি চাকরিজীবী সহ নানা শ্রেণী পেশার যাত্রীতে ঠাসা তুরাগ কমিউটার 2 ট্রেনটি 50 মিনিট দেরিতে জয়দেবপুর ছাড়ে, যে কারণে সকাল 7:10 জয়দেবপুর কমিউটার 2 ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে স্টেশন ত্যাগ করে সকাল 7:40 টাইমলি ছাড়ানোটা আছে জরুরি, যেহেতু অফিসিয়াল লোকজন এখানে যাতায়াত করে। টাইমলি ছাড়লে কিন্তু মানুষরা মানে সুন্দর সেবাটা পাবে, স্যাটিসফাইড হবে তারা। তবুও সময় অর্থ বাঁচিয়ে দ্রুততম সময়ে গন্তব্যে পৌঁছার তৃপ্তির কথা জানালেন যাত্রীরা। টিকেটের যে প্রাইস সেই তুলনায় আমি মনে করি যে মোর দেন এনাফ। অফিসটা ইন টাইমে ধরা একটা সুবিধা হবে। যাত্রী চাহিদা বিবেচনায় গাজীপুরবাসীর জন্য এমন একটা সেবা খুব জরুরি ছিল বলে মনে করেন স্টেশন মাস্টার। খুবই একটা ভালো উদ্যোগ, এবং আমি একসময় জয়দেবপুর স্টেশনে কাজ করেছি অনেক দিন, একটানা 1 যুগেরও বেশি। জয়দেবপুর মানুষের আমি ভাষাটা বুঝি। যাত্রীকে সেবা দেয়া এটা হচ্ছে আমাদের মূল মটো। যাত্রী সেবা নিশ্চিত করার জন্য যা যা করণীয় আমরা করব। যাত্রীরা বলছেন জনবল বাড়িয়ে সেবার মান বাড়ানো হলে আরও জনপ্রিয় হয়ে উঠবে রাষ্ট্রীয় এই গণপরিবহন। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে গাজীপুরের জয়দেবপুরগামী যে কমিউটার ট্রেনটি চালু হয়েছে তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে যাত্রী সাধারণ। তারা মনে করছে যথাসময়ে ছেড়ে যাওয়া এবং নিয়মিত যাত্রী সেবা নিরবিচ্ছিন্ন রাখার মাধ্যমে এই ট্রেন আরও জনপ্রিয়তা পাবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত, এতে বিপর্যস্ত জনজীবন। সকাল থেকে সূর্যের আলোর কোনো দেখা মিলছে না। অবস্থা এমন যে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না অনেক মানুষ। ঠান্ডার দাপটে উষ্ণতার খোঁজে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছে নিম্ন আয়ের মানুষ। দিনভর হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগবালাই। হাসপাতালে স্বাভাবিক সময়ের চেয়ে বেড়েছে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা। অতিরিক্ত ঠান্ডা পঞ্চগড়বাসী আমরা একটু ঠান্ডা অনুভব করতেছি। প্রচন্ড শীত, এখন বাজে প্রায় 10টা, এখন পর্যন্ত আজকে আমরা সূর্যের মুখ এখন পর্যন্ত দেখা যায়। অতিরিক্ত পণ্য বোঝাই ট্রাক অনুমোদন না থাকলেও মহাসড়কের পরিবর্তে বিভিন্ন সেতুতে ঘুষ দিয়ে আর ফেরি চালকদের ম্যানেজ করে আঞ্চলিক সড়ক ব্যবহার করে অবৈধভাবে চলছে এসব ট্রাক। তাতে ভাঙন শুরু হয়েছে বরগুনা বাকেরগঞ্জ আঞ্চলিক সড়কে। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে পাওয়া যায়নি সড়ক ও জনপথ অধিদপ্তরের কোনো দায়িত্বশীল কর্মকর্তাকে। সাগর আকুনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। রাত 12:30, ঢাকা কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলী চৌরাস্তা। এই সড়ক দিয়ে কলাপাড়া থেকে আসা এইসব অতিরিক্ত পণ্য বোঝাই ট্রাক ঢাকা মহাসড়কে না গিয়ে পথ পরিবর্তন করে অবৈধ পথে আসছে আমতলী ফেরিঘাটে। ফেরি পার হতে পারলেই আঞ্চলিক সড়ক ধরে এইসব ট্রাক যাবে দেশের বিভিন্ন জেলায়। বাড়তি ভাড়া নিয়ে ফেরিগুলো পার করে দিচ্ছে পণ্য বোঝাই ট্রাক। টাকার বিনিময়ে নিয়মিত চলাচল করেন তারা। ওনারা কোনো রিসিভ দেয় না, আর এই যে ফেরি পার হওয়ার সময় 1000 টাকা নিলে কোনো রিসিভ দেয় না। আপনার মতন আমার মতন আরো 10 জন আছে, সব চলে যাচ্ছে। আপনার রিসিভের জন্য আপনি তার সাথে মারামারি করবেন। কিছু কিছু লোক আছে না, মনে করেন যে গাড়ি নিলে গাড়ি ওদের তো মনে করেন যে মাল দিতে পারলে ওরা বেঁচে গেল। এইসব ট্রাকের কারণে নষ্ট হচ্ছে সড়ক, সেই সাথে আতঙ্কে থাকতে হয় সড়কের পাশে বসবাসরতদের। গাছের ট্রাক এগুলো তো রাত্রে যায়, অনেকগুলো গাড়ি যায়, তাই গেলে পরে ঘর দরজা সব কিছু কাঁপে, রাস্তা এমনকি ডাইবে যায়। এই ট্রাকগুলো যখন যায় তখন রাস্তা মানে ঘরে পর্যন্ত ঝিক লেগে যায় মাটির, হ্যাঁ, রাস্তাটা পর্যন্ত ডাইবে যায়। রাস্তা তো এই সব ট্রাকই শেষ করছে। প্রত্যেকটা ট্রাক প্রচুর পরিমাণে একেবারে পুরো ভৈরা। আমরা পাশে দাঁড়ানো থাকলে মনে হয় যেন আমাদের গাড়ির উপর ট্রাকটা পড়বে, আমরা এই নিয়ে ভয়ভ্রান্তি থাকি। রাস্তার যে পরিস্থিতি, ওই গাড়িগুলো যে কোনো সময় উল্টে দিতে পারে, এমন একটা পরিস্থিতি। অতিরিক্ত পণ্য বোঝাই ট্রাক চলাচল বন্ধে পুলিশ তৎপর রয়েছে জানিয়ে এই কর্মকর্তা বললেন, 1 সপ্তাহে মামলা দিয়ে প্রায় 1.5 লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ওভারলোডেড ট্রাকের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করব। আপনারা দেখেছেন যে আজকে প্রত্যেকটা ট্রাকই কিন্তু সড়ক পরিবহন আইনে মামলা দেওয়া হয়েছে এবং তাদেরকে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে তারা যদি একই কাজ করে আমরা কিন্তু আরও কঠোর ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিব। তবে এই বিষয়ে কথা বলতে গেলে পাওয়া যায়নি সড়ক ও জনপথ অধিদপ্তরের কোনো দায়িত্বশীল কর্মকর্তাকে।
অর্থনৈতিকভাবে ফেরি চলাচল বন্ধ করাটাই হবে এর সহজ সমাধান, দাবি সবার। তাহসিন তারিন, মোহনা সংবাদ। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ঘুমন্ত এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া আগুনে প্রায় শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত 11টার দিকে টেকনাফ মৌচনি 26 নম্বর ক্যাম্পের G2 ব্লকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ও রোহিঙ্গা বাসিন্দাদের প্রায় 1 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াসউদ্দিন। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হওয়ার পরও গাজায় হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু সেনারা। কাতারের আমিরের যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলি হামলায় কমপক্ষে 80 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠক স্থগিত করা হয়েছে। নেতানিয়াহু জানিয়েছেন, যতক্ষণ না হামাস চুক্তির সব শর্ত মেনে নেবে ততক্ষণ মন্ত্রিসভার বৈঠক হবে না। দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক জনাব সুমন মুস্তাফিজ। জনাব সুমন, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। দর্শক, আমরা প্রথমেই দেখে নিব বিভিন্ন পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো। শুরুতেই প্রথম আলো। ঘোষণাপত্র প্রকাশে মতৈক্য, আরও আলোচনা হবে। ক্ষমতার ভারসাম্যে সাই, মূলনীতি প্রশ্নে ভিন্ন মত। সবার মতামত নিয়ে ঘোষণাপত্র করতে চাই প্রধান উপদেষ্টা। দৈনিক ইত্তেফাক। এতদিন পর ঘোষণাপত্র কেন, প্রশ্ন বিএনপির, প্রয়োজন দেখছে জামায়াত। ঐক্যবদ্ধভাবে ঘোষণাপত্র করতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে, না হলে এটার দরকারও নেই, প্রধান উপদেষ্টা। হামলার প্রতিবাদে আদিবাসী ছাত্র জনতার মিছিলে পুলিশের জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড। সমকালের শিরোনাম করেছে সমকাল, ছাত্র জনতার মিছিলে পুলিশের লাঠিপেটা। প্রশ্ন তুলেও বিএনপি রাজি জুলাই ঘোষণাপত্রে। সংবিধান সংস্কার কিভাবে, গণভোট না সংসদে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, ঘোষণাপত্র নিয়ে ঐক্যে জোট, অতি জরুরি সংস্কার আগে। বিদায়ী ভাষণে জো বাইডেনের সতর্কবার্তা। যুগান্তর। ইসলামী ব্যাংকে নামে বেনামে ঋণ 70,000 কোটি টাকা লোপাট। সর্বদলীয় ঐক্যের বৈঠকে প্রধান উপদেষ্টা, সবার মতামতে হবে জুলাই ঘোষণাপত্র। সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের সুপারিশ বাস্তবায়নের প্রয়োজন রাজনৈতিক ঐকমত্য। গণ অভ্যুত্থানে শহীদ 834 জনের নামে গেজেট। বণিক বার্তা। উপদেষ্টা, মনোচিকিৎসক, মহাপরিচালকরা প্রশাসন ক্যাডার, 6 মাসেও দৃশ্যমান সংস্কার কার্যক্রম নেই প্রাথমিক ও গণশিক্ষায়। আলোচনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা, ঘোষণাপত্র নিয়ে যেন ঐক্যে ফাটল না ধরে। দ্য ডেইলি স্টার। জুলাই আপরাইজিং, proclamation to take some more time. 16 parties organizations stress unity at meeting with CA. BNP questions need for declaration. Political parties elect leaders by secret ballot. To reform commissions push for internal democracy, fund transparency. জনাব সুমন, আমরা প্রধান শিরোনামগুলো দেখছিলাম এবং শুরুতেই আমরা একটা বিষয় নিয়ে যেতে চাই যে ঘোষণাপত্র। প্রথম আলোর আমরা শুরুতেই একটা দেখেছিলাম, ঘোষণাপত্র প্রকাশে মতৈক্য, আরও আলোচনা হবে। রাজনৈতিক দলগুলো আরও আলোচনা চাচ্ছে এবং বিএনপির ঘোষণাপত্র নিয়ে প্রশ্ন আছে, তবুও তারা দ্বিমত বৈঠকে যোগদান করেছেন, একমত হয়েছেন। জি, ধন্যবাদ আপনাকে। বিষয়টা হলো যে এই জুলাই ঘোষণাপত্র এমন একটা ইস্যু যে এটি একটি দলিল, পরবর্তী সময় এটি একটি দলিল, এটি ইতিহাসের অংশ হয়ে থাকবে। যার কারণে এই ঘোষণাপত্রে যেটি বারবারই প্রধান উপদেষ্টা জোর দিচ্ছেন যে ঐকমতের ভিত্তিতে হতে হবে। যদি ঐকমত্যে না হয় তাহলে যেটি হবে যে কোনো একটা সময়ে গিয়ে কোনো রাজনৈতিক দলের মতো বিরোধী হলে ওই ঘোষণাপত্র থাকবে না, এই ইতিহাস আবার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, যেমন খুব সাম্প্রতিককালে 5 আগস্টের পরে থেকে এখন আমরা যেটা দেখছি যে
বাচ্চাদের পাঠ্য বইয়ে আমূল পরিবর্তন। হ্যাঁ, এখানে বাচ্চারা ধাক্কা খাচ্ছে, হোঁচট খাচ্ছে যে এতদিন একটা ইতিহাস শুনে আসছি, হ্যাঁ কি শুনে আসছি কি দেখছি, এই যে বিষয়, তার মানে ওই বিষয়টি মানে যেটি বাদ পড়ে গেছে এখন, সেটি কিন্তু ঐকমত্যের ভিত্তিতে ছিল না, একটি রাজনৈতিক দলের একটি আদর্শকে প্রতিষ্ঠা করার চেষ্টা ছিল সেখানে। তো সেইভাবেই এইখানেও যেহেতু একটি মানে রাজনৈতিক দলিল, রাজনীতির ইতিহাস ঘোষণাপত্র, সেইখানে ঐকমত্যের বিষয়টা খুবই জরুরি। তবে মানে খুশির বিষয় হচ্ছে যে অন্তর্বর্তী সরকার উদ্যোগটা ওইভাবে নিয়েছে। আমরা জানি যে এর আগে মানে ঘোষণাপত্র উপস্থাপনের কথা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তারা একটা তারিখও নির্ধারিত করেছে যে রাজনৈতিক দলগুলোর আপত্তির জায়গা থেকে পরবর্তীতে সরকার এক্স্যাক্টলি 31 ডিসেম্বর এটি উত্থাপনের কথাও ছিল। তো পরবর্তীতে এইখানে কিভাবে বলবো সরকারি হস্তক্ষেপ চলে আসে। সরকারের উপদেষ্টারা বলছিলেন এই ঘোষণাপত্র সরকার দেবে না, তবে সরকার সহযোগিতা করবে। কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে সরকার হ্যাঁ ভালোভাবেই এর সাথে যুক্ত হয়েছে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি সরকার এবং দলমত নির্বিশেষে বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে সবার ঐকমত্যের ভিত্তিতে এই ঘোষণাপত্র হতে হবে, তাহলেই সেটা কার্যকর এবং স্থায়িত্ব পাবে। বিএনপি যে ঘোষণাপত্র নিয়ে যে প্রশ্নটা করছে যে তাদের কিছু ঘোষণাপত্রের প্রয়োজন নেই, এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? এটা প্রয়োজন নেই, তারা তাদের মতো করে বিষয়টি বলা যায় যে কিছুটা ইস্যুটা অরাজনৈতিক, সেই বিবেচনায় হয়তোবা বিএনপি বলেছিল প্রয়োজন নেই। কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এটি ইতিহাসের অংশ করার জন্য এই জিনিসটি উপস্থাপন করার দরকার এবং এটি থাকা দরকার। এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো, বিএনপিও তাদের প্রয়োজন নেই যে অর্থে বলছিলেন আমি জানি না কেন, তবে সেখান থেকে বিএনপিও সরে এসছে এবং আলোচনায় মানে দুপুর বিকেল পর্যন্ত একটা ধূম্রজাল ছিল। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ব্রেকিং নিউজ আসছিল যে বিএনপি যোগ দিচ্ছে না প্রধান উপদেষ্টার বৈঠকে। আবার বলা হচ্ছে যে বিএনপির একজন মানে নেতার নাম বলা হচ্ছে সালাউদ্দিন আহমেদ পথে রয়েছেন। হ্যাঁ, যাই হোক সবশেষ মানে আমরা জানি যে বিএনপিও যোগ দিয়েছে, বিএনপির প্রতিনিধিও যোগ দিয়েছে। সো আমরা আশা করব যে মানে প্রধান উপদেষ্টার সাথেই সুর মিলিয়ে বলবো যে ঘোষণাপত্র একেবারে সবার ঐকমত্যের ভিত্তিতে একটি মানসম্পন্ন ঘোষণাপত্র তৈরি। আমরা জনাব সুমন, আমরা প্রথম আলোর আরেকটা শিরোনাম দেখছিলাম, ক্ষমতার ভারসাম্যে সাই, মূলনীতি প্রশ্নে ভিন্ন মত। এটি সংস্কার কমিশন, আমরা জানি যে আপনার 4টি কমিশন এরই মধ্যে প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রস্তাব, তাদের যে সুপারিশ, সংস্কারের সুপারিশ জমা দিয়েছেন। এর মধ্যে আপনার এই সংবিধান সংস্কারের বিষয়টি আসছে। তো সেইখানে ক্ষমতার ভারসাম্যে সায়, সেখানে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতা প্রধানত এই জায়গাটায় ক্ষমতার ফারাক আছে। হ্যাঁ, আমাদের বর্তমান আপনার যে শাসন ব্যবস্থা, আপনার সাংবিধানিক যে আইনটা, সংসদীয় গণতন্ত্রের যে শাসন ব্যবস্থা, এখানে একচ্ছত্র ক্ষমতার অধিকারী করা হয়েছে প্রধানমন্ত্রীকে, সরকার প্রধানকে। রাষ্ট্রপ্রধান একেবারে পুতুল হয়ে একজন রাষ্ট্রের অভিভাবক, শুধুমাত্র সিগনেটরি। এবং এমন আইন আছে যে কোনো ইস্যুতে, কোনো কিছুতে উনি যদি 15 দিন সিগনেচার না করেন, স্বাক্ষর না করেন, তাহলে স্বাক্ষর করেছেন বলে ধরে নেওয়া হবে 15 দিন পরে। তো এটি তো হতে পারে না। এই জায়গাটায় মূল ফোকাস করা হয়েছে। আমি মনে করি যে এইটা সাধারণ মানুষেরও চাওয়া। হ্যাঁ, আমরা আম জনতাও এইটা চাই যে ক্ষমতায় ভারসাম্য আনতে হবে। আবার প্রধানমন্ত্রী তিনি সংসদ নেতা, মানে সেখানেও তিনি প্রধান। তিনি তার রাজনৈতিক দল, কোনো একটি রাজনৈতিক দলের প্রধানই তো প্রধানমন্ত্রী, সেখানেও তিনি প্রধান। তো এতে করে আসলে মানুষের মানে কথা বলা, মানুষের মতামত, হ্যাঁ, এগুলো সবই উপেক্ষা করা হয়। যার কারণে ক্ষমতার ভারসাম্য মোটামুটি সবাই একমত হয়ে গেছেন। বাট আরেকটা মূলনীতির প্রশ্নে এটা একেবারেই সংবিধানের মূলনীতি, মানে সেই জায়গাটায় একটু কনফিউশন থাকার কথা। সম্ভবত সেই বিষয়টিও উঠে আসছে, রাজনৈতিক দলগুলো ভিন্ন মত দিয়েছে। আমরা আশা করব যে আলোচনার মাধ্যমে এখানেও মতৈক্য পৌঁছানো যাবে। আচ্ছা, আমরা সমকালের একটি শিরোনাম দেখছিলাম, ছাত্র জনতার মিছিলে পুলিশের লাঠিপেটা, অর্থাৎ যে আদিবাসী সংখ্যক। জি, এখানে বিষয়টা আমি
নিন্দা জানাই। এইভাবে লাঠিপেটা হতে পারে না, বিশেষ করে একটি অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের শাসন আমলে। পুলিশের অ্যাকশন মানুষ দিনের পর দিন দেখে আসছে। পুলিশ সম্পর্কে মানুষের যে ধারণা, মানুষের যে মূল্যায়ন, পুলিশ সেই জায়গায় ফিরে গেলে মুশকিল। আমি জানি না ঠিক আন্দোলনটা কতজনের কিভাবে হচ্ছিল, আন্দোলনকারীরা কতটা বেপরোয়া ছিলেন আমি জানি না। তবে যেটা মানে সংবাদপত্রের খবরে যেটুকু জানা গেছে যে তারা সচিবালয়ের দিকে যাচ্ছিলেন, হাইকোর্ট মোড়ের পরে শিক্ষা ভবনের ওইখানে তাদেরকে আটকে দেওয়া হয়। সেখানে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে, জল কামান ব্যবহার করা হয়েছে। তো এইগুলো ব্যবহার করেই তো তাদেরকে ছত্রভঙ্গ করা যেত, কিংবা তাদেরকে আমার মনে হয় যে তারা সংখ্যায় কত নিশ্চয়ই হাজার হাজার ছিল না, এটা আমার ধারণা। তো তাদেরকে আমার মনে হয় থামিয়ে বুঝিয়ে ফিরিয়ে দেওয়া যেত। লাঠি পেটা করাটা আমি নিচ্ছি না, এটা গ্রহণযোগ্য নয়। তো সেটা সরকারের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। আমরা আশা করব যে এই ঘটনায় যারা অভিযুক্ত, এই অতি উৎসাহী পুলিশ নির্দেশের আগেই গুলি করে 7 জনকে মেরে ফেলা, আমরা জানি যেটা এখন আলোচনায় আছে আইসিটিতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একজন কনস্টেবল। এই অতি উৎসাহীদের কারণে একটা বিভাগের ডিপার্টমেন্টের ভাবমূর্তি নষ্ট হয়, সরকারের ভাবমূর্তি নষ্ট হয়, দেশের ভাবমূর্তি নষ্ট হয়, এবং সেটার জন্য পুলিশের অনেক মূল্যও দিতে হয়েছে। অবশ্যই। তা আমরা আশা করব যে এই অতি উৎসাহী পুলিশ সদস্য বা অভিযুক্ত এই ঘটনায় কারা দায়ী তাদেরকে তদন্তের মাধ্যমে খুঁজে বের করে তাদের উপযুক্ত শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে, যাতে এইভাবে কেউ অতি উৎসাহী হয়ে না ওঠে, আগ বাড়িয়ে কোনো খারাপ কাজ অন্তত না করে। আমরা একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, তবে ছোট করে একটু জানতে চাইব, প্রথম আলোর একটা শিরোনাম ধরে পিছু হটলো এনবিআর। আচ্ছা, ইন্টারনেট রেস্তোরাঁ পোশাকে ভ্যাট কমানোর সিদ্ধান্ত। আমরা জানি যে গত 9 তারিখে মানে কয়েকটি নয় শতাধিক পণ্যে হ্যাঁ ভ্যাট বাড়ানোর উদ্যোগ নিয়েছিল এনবিআর, এবং সেটি হলো রাজস্ব ঘাটতি পূরণের উদ্দেশ্য এটি বলা হয়েছিল। তো সেখানে আপনার এই পণ্যগুলোর মধ্যে খাদ্যপণ্য, ওষুধ, সেবা, বিশেষ করে ইন্টারনেট সেবা, এই বিষয়গুলো নিয়ে শুরু থেকেই মানে প্রবল আপত্তি উঠছিল মানুষের, যে এইটা মানে এই সময় আমরা জানি যে মানে দ্রব্যমূল্যের বাজার চড়া দীর্ঘদিন কয়েক বছর ধরে। এই অবস্থায় এখন আপনি শীতের সবজি কিনতে পারছেন, শীত শেষ হয়ে আসার পরে দামটা নরমাল থাকলেও অন্যান্য পণ্যগুলো, চালের দাম এখন চালের ভরা মৌসুম, চালের দাম বেড়ে চলছে। আপনার সয়াবিন তেল নিয়ে অরাজকতা চলছে, 3 মাসেরও বেশি সময় হলো। দাম বাড়িয়ে সরকার মানে চেষ্টা করছিল এইটাকে একটু স্বাভাবিক অবস্থায় আনা, হয়নি। সাপ্লাই নাই, যোগান নাই। আবার বেশি দাম দিলে দোকানের পেছন থেকে বের করে এনে দিয়ে দিচ্ছে দোকানদার, দোকানের সামনে সেটা ডিসপ্লেতে নাই, দেখা যাচ্ছে না। তো এই যে বিষয়গুলো, এই অবস্থার মধ্যে এই 100-র বেশি পণ্যে ভ্যাট বাড়ানো, এবং সেটা বাড়ানো মানে কি বেশিরভাগগুলোর ক্ষেত্রে আপনার 5% ছিল। 5% থেকে তো 7% করা যেতে পারে, কিন্তু সেটা তো 15% করা যায় না। তো সেই জায়গায় আপনার এই রেস্তোরাঁর খাবার, ইন্টারনেট সেবা আর ওষুধ, এই 3টা জায়গায় মানে রেস্তোরাঁ খাবারের উপরে একেবারে পুরোপুরি আগের জায়গায় 5% চলে আসছে, বাকি 2টায় 10%, মানে একটু কমিয়েছে। যতটা বাড়িয়েছিল আগের চেয়ে বেশি এখনো, বাট যতটা বাড়িয়েছে। যে ভ্যাট বাড়ানোর যে নীতিটা, এটা আসলে কতটা সুফল বয়ে আনবে বলে মনে করেন? সেটা তো রাষ্ট্রীয় প্রয়োজনে করা হয়েছে। এই জায়গাটায় মানে জনগণের স্বার্থ যদি বিবেচনা করা হয়, সেই জায়গাটাতে কতটা মানুষের, সাধারণ মানুষের উপরে চাপ বাড়বে, বাট এই অর্থটা তো রাষ্ট্রীয় কাজেই ব্যয় করা হবে, মানুষের কল্যাণেই ব্যয় করা হবে কোনো না কোনো জায়গায়। হ্যাঁ, সেই হিসাবে আমরা দেশ হিসেবে অত উন্নত না, এই বিষয়টিও ভাবতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। সবার মতামতের ভিত্তিতেই জুলাই ঘোষণাপত্র, সর্বদলীয় বৈঠকে প্রধান উপদেষ্টা। আরও আলোচনা চাই রাজনৈতিক দলগুলো। দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়ায় কাচের বোতল ঝুলিয়েছে বিএসএফ। সন্ধ্যার পর লাইট জ্বালিয়ে রাখায় আতঙ্কিত স্থানীয়রা। সময়, অর্থ দুইই বাঁচিয়েছে ঢাকা জয়দেবপুর কমিউটার ট্রেন। উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কর্মজীবীরা। এবং বরগুনা বাকেরগঞ্জ আঞ্চলিক রুটে অবাধে চলছে নিষিদ্ধ ভারী যান। সড়কে ভাঙন, উৎকোচের বিনিময়ে সবকিছু ম্যানেজ করার অভিযোগ।
এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগের সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।